রুমিন ফারহানাকে আমি দেখি ভিন্নভাবে দেখি যে অবশ্যই আওয়ামী লীগের সময় তিনি খুব সরব ছিলেন। বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগ বিদায় হওয়া পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়ায় মানে এত একটা অপ্রতিদ্বন্দ্বী ফিগার ছিলেন যে তিনি নমিনেশন নাও পেতে পারেন। এইটা বিএনপি কেন, ইভেন এখনো আওয়ামী লীগ যারা দেশে রয়েছে তারাও কল্পনা করে না। তারা মনে করে বিএনপির চেয়ে বড় বিএনপি রুমিন ফারহানা। আর ব্যাকগ্রাউন্ড যদি বলেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, নিজস্ব ব্যাকগ্রাউন্ড, তার শিক্ষা, তার স্টাডি, সবকিছুই রুমিন ফারহানাকে আলাদা একটা জায়গায় তুলে ধরেছে। কিন্তু হঠাৎ করে তিনি কি ধৈর্যচ্যুতি দেখালেন? তার কি ধৈর্যচ্যুতি ঘটলো? তিনি কি কিছুটা বিএনপি নমিনেশন না পাওয়ার কারণে ক্ষোভে আক্রোশে তিনি কিছুটা তার মেজাজ ধরে রাখতে পারছেন না? কারণ আমরা যে ভিডিওটা দেখতে পাই, এই ভিডিওটা ঠিক রুমিন ফারহানার সংসদে যে গঠনমূলক বক্তৃতার ফিগার, তার সাথে যেন যেতে চায় না। মানে আমার মনে হয় যে রুমিন ফারহানাকে বলতে ইচ্ছা করে যে আপু, আপনি তো আপনার ইমেজটা এরকম না, আপনার ইমেজটা একটু ভিন্ন মাত্রার। হ্যাঁ, বাংলাদেশে মানুষ অনেক সময় এই ধরনের যে হাসনাত আব্দুল্লাহ স্টাইল, রুমিন ফারহানা স্টাইলগুলো পছন্দ করে। কেউ কেউ আমরা দেখছি বলছেন যে সে সামনে অগ্নিকন্যা মতিয়া চৌধুরী হবে। আজ জানি না তিনি ঘুরে ফিরে কখনো আওয়ামী লীগে যাবেন কিনা, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু ঠিক যেই ভাবে তিনি আঙুল দেখাচ্ছিলেন, ম্যাজিস্ট্রেটকে কথা বলছিলেন, এটা আমার মনে হয় যে আমি সুযোগ পেলে বলতাম যে আপু, আপনি একটু রয়েস হয়ে, এগুলো ঠিক যায় না, এগুলো এনসিপির সঙ্গে যায়, এগুলো বৈষম্য বিরোধী আন্দোলন যারা বলে টিনেজার বা নব্য জেএনজি, পথভ্রষ্ট জেএনজি, তাদের সঙ্গে যায়, বা ইনকালাব মঞ্চ এখন যেসব স্লোগান দেয় ওইসব ছেলেপেলে জমে যায়। রুমিন ফারহানার সঙ্গে কি এগুলো আসলে যায়? আমার কাছে জিনিসটা ঠিক ভালো লাগেনি, বা ভিডিওটা যতটুকু দেখেছি তাতে ভালো লাগেনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার দায়ে অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হেনস্থার শিকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান। শনিবার বিকেলে সরাইল উপজেলার নওগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই কাণ্ড ঘটে। ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না, আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না। এই বলার ধরনগুলা ঠিক স্বাভাবিক ছিল না, বলতে কোনো দ্বিধা নেই। এ সময় তিনি আরো বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায় খোঁজ নিয়ে দেখেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না। স্যার বলাটা হচ্ছে এখানে একটু তাচ্ছিল্যের সুরে স্যার বলা। ভিডিওটা দেখে নেবেন আপনারা, মাথায় রাখেন যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। এটা ঠিক, শেখ হাসিনার সময় অনেকেই চুপ করে থাকতো, গা বাঁচিয়ে থাকতো, রুমিন ফারহানা কথা বলতেন। তবে তার কোনো দল লাগে কি লাগে না এটা দেখা যাবে নেক্সট ইলেকশনে। আজকে ঘটনাক্রমে আমার সাথে আরো একজন প্রার্থীর ক্রসিং হয়েছে, দেখা হয়েছে ঠিক বলবো না, ক্রসিং হয়েছে। তার অনুসারীরা ছিলেন, তিনি হচ্ছেন পটুয়াখালীর, যেখানে নুরুল হক নূর ইলেকশন করছে গণ অধিকার পরিষদে, সেখানকার প্রার্থী মামুন সাহেব। তো তার প্রার্থীরা বলছে যে বাংলাদেশ, তার যে ফলোয়াররা, তার অনুসারীরা যাচ্ছে, তারা বলছে ভাই বাংলাদেশের 2টা আসনে এবার নির্বাচন হবে, অন্য সব জায়গায় তো জয় জয়কার বিএনপির, একটা হলো পটুয়াখালী, একটা হলো ব্রাহ্মণবাড়িয়া, এই 2 জায়গায় খেলা দেখা যাবে এবার, নির্বাচন কাকে বলে। হেনস্থার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচন বিধিমালা 18 লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে, বিষয়টি নিয়ম বহির্ভূত হয়। আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি। তারা চলে যাওয়ার সময় সমাবেশের আয়োজক মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করা হয়। সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় এই প্রার্থী আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন, বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। আমার যা মন্তব্য করার আমি বলেছি, আর আপনারা যারা ভিডিওটি দেখেননি, ভিডিও দেখে আপনাদের মন্তব্য করবেন। এবং জানি না রুমিন ফারহানার চোখে এই নজর পড়বে কিনা। আমরা তার কাছে ইন্টারভিউর জন্য যোগাযোগ করেছিলাম, তিনি আমাদেরকে তার নির্বাচনী আসনে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, সেখানে গেলে হয়তো তার বক্তব্য পাওয়া যাবে। আমরা নিশ্চয়ই নির্বাচনের সময় দেখার চেষ্টা করবো, সরেজমিন গিয়ে দেখার চেষ্টা করবো, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। যদি আমার পরিবারের লোক দুর্নীতি করে, পুলিশে ধরাই দিবেন। যদি আমার কাছের লোক দুর্নীতি করে, আমার দলের লোক দুর্নীতি করে, পুলিশে ধরাই দিবেন। আমি একটি কথা আমার কর্মীদেরকে পরিষ্কার ভাবে ধানের শীষের কর্মীদেরকে বলতে চাই, আপনারা যদি মনে করেন যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন, সেইটা হবে না। ওবায়দুর রহমান সাহেব সারা জীবন সত্যের পথে, ন্যায়ের পথে
না। আমার নগরকান্দার মানুষ, আমার সন্তান মানুষ, আমার হৃদয়ের মানুষ, আমার রক্তের মানুষ, এবং প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমার সাথে যারা চলে তারা যদি দুর্নীতি করেন, টেন্ডারবাজি করেন, এখানে যারা আছে তাদের অনেকেই কিন্তু 5 তারিখের অগস্টের পরে উল্টাপাল্টা করার চেষ্টা করছেন। আমি নাম বলতে চাই না। সাবধান হয়ে যান। নগরকান্দা সরকার মাটিতে দুর্নীতি চলবে না, টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, দখলবাজি চলবে না। আমি প্রত্যেকটা জনগণকে সেবা দিতে চাই। এই যে আমার মা বোনরা বসে আছে তাদেরকে সেবা দিতে চাই। আমি প্রত্যেকটা ইয়াং জেনারেশন ছোট বাচ্চাদেরকে আমি সেবা দিতে চাই। তারা যেন গর্ব করে বলতে পারে আমি নগরকান্দার মেয়ে, আমি নগরকান্দার ছেলে। আমি কথা বাড়াবো না। আবারও স্বেচ্ছাসেবক দলকে আজকে সভাপতিত্ব করছে মিরান, আমার ছোট ভাই মিরানকে আমি ধন্যবাদ জানাই। আমার জামাল আছে, অনেকে যারা নগরকান্দা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই। এবং জেলা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সবাই, এখানে জুয়েল আছে, পাত্তা আছে, আমাদের শোয়েব আছে, রিজু, আমাদের টুলু ভাই, অনেকে হামিদ ভাই আসছে সারদা থেকে, অনেক নেতৃবৃন্দরা আসছে। আপনারা একটা কথা মনে রাখবেন, আমি পলিটিক্স বুঝি না। এবারে সংসদ নির্বাচনে এমপিকে ভোট দেওয়ার পাশাপাশি একটা গণভোটের অপশনও থাকবে, যেখানে হা অথবা না থাকবে। আমি তো হা ভোট দিব। কেন জানেন? আমি যদি হ্যাঁ ভোট দেই তাহলে নেক্সটে যে নতুন বাংলাদেশ হবে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন বা সরকারি কর্ম কমিশন, এরা সরকারি দল এবং বিরোধী দল দুজনকে মিলে একসাথে ডিসিশন নিয়ে কাজ করতে হবে। সুন্দর না ব্যাপারটা? সরকারি দল তাদের নিজের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধানে যদি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হয় তাহলে সেটার জন্য গণভোট করতে হবে। এটাও অনেক সুন্দর না? সর্বোচ্চ 10 বছরের বেশি কেউই প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়তে থাকবে। এটা তো আমার খুবই ভালো লাগছে। ক্ষমতার ভারসাম্যের জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। কি দারুণ না ব্যাপারটা? আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সুবিধা। এটাকে একটা মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হবে। দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি চাইলেই ক্ষমা করতে পারবে না, এবং এটা আমার কাছে খুবই ন্যায়সঙ্গত মনে হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাকেও সাংবিধানিকভাবে মর্যাদা দেওয়া হবে। কি দারুণ না? আমি যদি হ্যাঁ ভোট দেই, আমি একটা সুন্দর